ফজরের সময়টা সৃষ্টিকর্তার এক নিঃশব্দ আহ্বান, শান্তি, সৌন্দর্য আর অনুপ্রেরণার এক মায়াময় মোহনা। রাতের গভীর নীরবতা যখন ধীরে ধীরে বিদায় নেয়, ঠিক তখনই পূর্বাকাশে আলোর ক্ষীণ রেখা দেখা যায়। পাখিরা ঘুম ভেঙে মৃদু কণ্ঠে গান গায়, যেন তারা প্রকৃতির প্রথম প্রহরের ঘোষণা দিচ্ছে। আকাশে ধোঁয়াটে নীল আর হালকা গোলাপি রঙের মিশেল, যেন শিল্পীর তুলিতে আঁকা জল রঙের ছবি। বাইরে শীতল বাতাস, বাড়ির সকলে উঠে কাজে লেগে পড়েছে। বিয়ে বাড়ি বলে কথা, কাজ তো আর কম নয়। তনয় নামাজ পড়ে বসে আছে ঘরে, মাথা ব্যথা করছে প্রচুর। তেহরাব মসজিদে গিয়েছিল নামাজ পড়তে, সবে আসলো সে। তনয় এক পলক তেহরাবের দিকে তাকায়। তেহরাব চেহারা এসে বসে, এখনো গম্ভীরতা দৃশ্যমান। তনয় বিছানায় বসে থেকেই তেহরাবকে উদ্দেশ্য করে প্রস্তুত শুনল। এখনো মুড অফ? তেহরাব তাকায় তনয়ের পানে, তার দৃষ্টিতেও গম্ভীরতা। কিছু না বলে চেয়ার থেকে উঠে এসে তনয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তনয় কিছু না বলে তেহরাবের চুলের ভাঁজে হাত রাখে। আমাকে বলবেন না? তুই বলিস আমাকে? তেহরাবের শীতল কণ্ঠস্বরে চমকায় তনয়। চট করে মনে পড়ে যায় গত রাতের কথা। তেহরাবের গালে হাত রেখে নিচের দিকে ঘুরিয়ে বলে, কালকে কোথায় গিয়েছিলেন আপনি? আর রাতে এত রেগেই বা কেন ছিলেন? তেহরাব চোখ বন্ধ করে নিয়ে তনয়কে জড়িয়ে ধরল। ফের শীতল কণ্ঠে বলে উঠল, তনয়া চল দূরে কোথাও চলে যাই, পাহাড়ে নাকি সমুদ্রের আশেপাশে। তনয়ের অধর প্রশস্ত হয়, নরম স্বরে আওড়ায়, আপনি যেখানে আমিও সেখানে, পাহাড় হোক বা সমুদ্র। আর কোনো জবাব মিলল না তেহরানের দিক থেকে। কিছু সময় স্থায়ী হলো নীরবতা। আবারও হানা দিল পুরনো প্রশ্ন। এবার সরাসরি প্রশ্ন করে বসলো তনয়। রিমুর মামা লোকটাকে আপনি মেরেছেন তাই না? কিন্তু কেন? তেহরাব আগের ন্যায় শুয়ে আছে, তবে মুখশ্রীতে গাম্ভীর্যতার ছাপ, কণ্ঠেও তা প্রকাশ পেল। হ্যাঁ আমি মেরেছি, আর কারণটা তোকে বলার প্রয়োজন মনে করছি না। দীর্ঘশ্বাস ফেলল তনয়। তার আর বুঝতে বাকি নেই কারণটা, তবে ভাবছে অন্য কথা। সে জানলো কি করে সেদিনের বিষয়? সে তো এসব বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করেনি। তাহলে ভাবতে লাগলো তনয়, না মনে তো পড়ছে না। টনক নড়ল তার। গতকাল সকালের একটি কথা মনে পড়তে তনয় অবাক দৃষ্টিতে দৃষ্টিপাত করে তেহরাবের দিকে। চোখ খোলা থাকলে বোধহয় এখন তেহরাব তনয়ের এমন চেহারা দেখে হাসতো। গতকাল সকালে তাসলিমার সাথে টুকটাক কথা বলছিল তনয়। রিমুদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসেনি কেন সেটাই জিজ্ঞেস করছিল তনয়। তাসলিমা জানান রিমুর মামা এসেছে গত সপ্তাহে, তাই তাকে রেখে এখানে আসেনি। বিয়ের দিন চলে আসবে। তনয়ের কৌতূহল জাগে, সেই লোকটা কি তবে রিমুর মামা? ভাবতেই গা কেমন গুলে উঠছিল তার। ভুলবশত তৎক্ষণাৎ প্রশ্ন করে ফেলেছিল, মা, ওই লোকটা কি খারাপ? কেমন জানো না? তখন তাসলিমা ছোট করে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, হ্যাঁ, ক্যারেক্টার খারাপ। আগে আসলে ইরার গায়ের সাথে ঢলাঢলি করতো। ভাগ্যিস তুই ছিলি না, আগেই চলে এসেছিস। ব্যাস এটুকুই। তাসলিমা তো আর জানতেন না সেদিনের ঘটনা, তাই তনয়ও কথা ঘুরিয়ে অন্য বিষয়ে চলে গিয়েছিল। তবে সে জানতো না তেহরাব তাদের আশেপাশেই ছিল আর সবটা শুনেছে। আর তারপরে এত কিছু, এরকম কিছু হবে জানতে বলেই তনয়া বলতে চায়নি কিছু। তবে যেটার ভয় ছিল দিন শেষে তাই হলো। তবে তনয়া বুঝতে পারছে না তেহরাব রাত জেগে কেন ছিল। ওই বিষয়টা তো আগেই হয়েছে। তাহলে তনয়া চট করে তেহরাবের দিকে তাকায়, দেখতে পায় তেহরাবের নিষ্পাপ মুখশ্রী। লোকটা আবারও ঘুমিয়ে গিয়েছে। কি আর করার, ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। তেহরাবকে কোনো রকম বালিশে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো তনয়। নিজেরও মাথা ব্যথা হচ্ছে তার, কিন্তু এখন শুয়ে থাকলেও মানুষ কি নাকি ভাববে। মাথায় ঘোমটা টানলো তনয়া, দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। পাশের রুমে গিয়ে তানহাকে ডেকে তুলে গোসলে পাঠালো। পার্লারে যেতে হবে। আজ আর তনয় পার্লারে সাজবে না, তাকে ওসব ভারী সাজগোজ মানায় না। সেভাবেই ঠিক আছে। বিয়ে বাড়িতে দৌড়ঝাঁপ কম নয়। শফিককে সারাদিন একদণ্ড বসতেও দেখা যায়নি, আর না তেহরাবকে। সেও হাতে হাত লাগিয়ে সবটা সামলাচ্ছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে বরযাত্রীর লোকদের আপ্যায়নে কোনো কমতি রাখেনি কেউ। এখন রাফা আর প্রত্যয়ের বিয়ে হচ্ছে, একটু পর শিহাব আর তানহার হবে। শিহাবকে একা চুপচাপ বসে থাকতে দেখে শফিক এগিয়ে আসে তেহরাবের দিকে। বাবা, আমার তো অনেক কাজ, তুমি একটু শিহাবের কাছে যাও, একটু আড্ডা দাও। তুমিও তো কম দৌড়ালে না সারাদিন। তেহরাব তাকালো স্টেজের দিকে। শিহাবের বন্ধুরা এখন বেআইন নিয়ে ব্যস্ত, আর শিহাব ছেলেটা অন্য এক ভাবনায় মত্ত। কে জানে কি ভাবছে। শ্বশুরের কথা ফেলতে পারল না তেহরাব। অনিচ্ছা সত্ত্বে এগিয়ে গেল শিহাবের কাছে, বসলো পাশে। শিহাব অন্যমনস্ক, কি অবস্থা? ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে শিহাব। তাকায় পাশে বসা ছেলেটির দিকে। কিছুটা সময় লাগলো যেন, তারপর বলল, আলহামদুলিল্লাহ। সরি, আপনার? সমস্যা নেই, তুমি বলেই ডাকতে পারো।
শিহাব হাসে। আর কিছু বলার আগে তাদের সামনে উপস্থিত হয় নীল রঙের জামদানি পরিহিত তনয়া। লম্বা চুলগুলো বেনি করে তাতে বেলি ফুলের মালা লাগানো, চোখে কাজল আর ঠোঁটে মেরুন লিপস্টিক। এতেই যেন পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানাতে বাধ্য। এক মুহূর্তের জন্য ঘোর পড়ে যায় তেহরাব। এটা তার এলোকেশী, আজ দ্বিতীয়বারের মতো সাথী পড়েছে। তেহরাব যে আজ তার এলোকেশীকে দেখার সময়ই পায়নি। হঠাৎ নিজের পাঞ্জাবির দিকেও নজর পড়ল তেহরাবের। সকালে তনয় নিজের নীল রঙের পাঞ্জাবিটা তাকে ধরিয়ে দিয়েছে। ফিসেল হাসল তেহরাব। তার এদিক ওদিক ছুটে চলা চঞ্চল হরিণের দিক থেকে তার নজরে সরছে না। তনয়া এসেছিল তার কাজিনদের খুঁজতে, তবে দু একজন ব্যতীত একটাকেও পাচ্ছে না কোথায়। অথচ দূরে বসা দুটো চোখ যে অনবরত তাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে চলেছে, সে খবর কি তনয়ের আছে? তেহরাবের নেশাক্ত দৃষ্টি নজরে পড়লে আর এক মুহূর্ত হয়তো এখানে দাঁড়াতে পারত না সে। কে জানে কি হলো, হঠাৎই নজর পিছলে চলে গেল শিহাবের দিকে। সাথে সাথে কপালে কিঞ্চিত বিরক্তির ভাঁজ পড়ল তেহরাবের। তার এলোকেশের দিকে কেন কেউ তাকাবে? শিহাবের শীতল দৃষ্টি, এই দৃষ্টির মানে খুব ভালো করেই জানা আছে তেহরাবের। কিন্তু তেহরাব যে এসব মানতে পারবে না। তার তনয়কে ভালোবাসার অধিকার শুধু তার একার, আর কারো না। মাথায় দুষ্টি বুদ্ধি আসতে ফিচেল হাসল তেহরাব। ডান হাত দ্বারা নিজের ঘাড়ে হাত রেখে ভারী কিশোরে বলে উঠল, তা শিহাব, এখন তো ফ্রি আছো, একটা কাজ করে দিতে পারবে? তেহরাবের কণ্ঠস্বর কর্ণপাত হওয়া মাত্রই চোখ সরিয়ে নিল শিহাব। এখন তো তনয়ের দিকে তাকানো তার উচিত না, একদমই না। যথাসম্ভব স্বাভাবিক থেকেই তেহরাবকে জিজ্ঞেস করলো, জি, কি কাজ? তেহরাব আড়ালে বাঁকা হাসলো, মুখটা বিরক্তিকর করে বলল, আশেপাশে ক্যামেরাম্যানকে দেখছি না, তুমি আছো তাই বলছিলাম যে আমাকে আর তনয়াকে কয়েকটা ছবি তুলে দিতে পারবে? আমার ফোন কিন্তু ক্যামেরার থেকে কম না। শিহাব বিস্মিত নয়নে তেহরাবের দিকে তাকালো। তেহরাব ঠোঁট টিপে বলল, পারবে না? শিহাব নির্বাক রইল। কিছু সময় এভাবে নাও করতে পারছে না, তাই মাথা নেড়ে সম্মতি জানালো। তেহরাব যেন এই সুযোগেরই অপেক্ষাতেই ছিল। ক্রুর হেসে স্টেজ থেকে নেমে এদিক ওদিক ছুটতে থাকা তনয়ের কাছে এগিয়ে গেল। এই দাঁড়া। সবেই ছাদ থেকে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল সে, এমন সময় তেহরাবের গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে গেল। পেছন ফিরে তাকাতেই তেহরাব খপ করে তনয়ের হাত ধরে ফেলল। চল ছবি তুলবো। আরে কি করছেন? কাজ আছে তো আমার। তেহরাব তনয়ের কথা শুনবে এটা হয়? রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, একে তো শাড়ি পরেছিস, আমি বলেছিলাম না আমি না বললে কখনো শাড়ি পরবি না, তার উপর ধেই করে দৌড়ে বেড়াচ্ছিস। মান না খেতে চাইলে চুপ করে চল। তনয় গাল ফোলালো। তা দেখে হাসি পেল তেহরাবের। কিছু না বলে স্টেজের কাছে আসলো। তেহরাব আলতো হাতে তনয়ের কোমরে হাত রেখে পাশে দাঁড় করালো। শিহাবের দিকে তাকিয়ে মেকি হেসে বলল, সুন্দর লাগছে না আমাদের? একদম মেড ফর ইচ আদার্স, তাই না? শিহাবের অসহায় দৃষ্টি আরো আনন্দ দিচ্ছে তেহরাবকে। শিহাব চোখ নামিয়ে নিয়ে জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, সুন্দর লাগছে। প্যান্ডেলের একপাশে ছবি তোলার জন্য আলাদা করে সাজানো হয়েছে, সেখানেই ছবি তুলছে তেহরাব। নিচে এসো শিহাব, ছবি তুলে দাও। তেহরাবের কথা শুনে হতভম্ব হয়ে যায় তনয়া। জল ঝুলে পড়ে তার। অবাক চোখে তেহরাবের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি করছেন এসব? উনি তো জামাই মানুষ, ওনাকে বাকি কথা বলতে পারে না তনয়া। তেহরাবের তীক্ষ্ণ দৃষ্টি নিজের চোখের দিকে পড়তে মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। শিহাব ইতিমধ্যেই নেমে এসেছে। তেহরাব হাসে। জায়গা মতো দাঁড়ায় দুজনে। তেহরাব তনয়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে তনয়কে জড়িয়ে ধরে। তনয়ের কাঁধে নিজের চোয়াল রাখে। শিহাব ছবি তুলে দিচ্ছে। তনয়ের লজ্জা করছে এভাবে পোজ দিতে, তবে তেহরাবের ধমকে ভয়ে যেভাবে বলছে সেভাবেই পোজ দিতে হচ্ছে তাকে। আর এসব দেখে রীতিমতো বিরক্ত শিহাব, শুধু প্রকাশ করতে পারছে না। হঠাৎ তনয়াকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই তনয়াকে কোলে তুলে নেয় তেহরাব। মুস্কি হেসে কপাল ঠেকায় তনয়ের কপালে। আশ্চর্যজনকভাবে তনয়ের বেনিও খুলে গিয়ে ছড়িয়ে গিয়েছে চুল। লজ্জা মাখা চোখে তাকায় তনয়া। ঠিক এইভাবেই ছবিটা তুলে ফেলে শিহাব নিজের অজান্তে। 10 সেকেন্ডের মাঝে তনয়া নেমে পড়ে কোল থেকে। শিহাবের সামনে এভাবে তেহরাব তাকে কোলে নেবে ভাবতেও পারেনি সে। বড় লজ্জাও পেয়েছে। আর এক মুহূর্ত দাঁড়ায় না। লজ্জা মিশ্রিত মুখশ্রিত লোকানোর বৃথা চেষ্টা করে দৌড়ে চলে যায় তনয়া। আর তার যাওয়ার দিকে তাকিয়ে ক্রুর হাসে তেহরাব, মনে মনে বিড়বিড়ায়, আমি যতই ভাবি যে আমি আর তোকে কষ্ট দেব না, কিন্তু তুই তো নিজে থেকেই নিজের কষ্ট বাড়িয়ে ফেলছিস। তোর কপালে যে আজ কি আছে কে জানে। আমাকে দোষ দিতে পারবি না, বলে দিলাম। তেহরাব নিজের ঘাড় নিজেই ডলতে থাকে। ঘাড় বাঁকিয়ে শিহাবের চুপসে যাওয়া মুখের দিকে তাকায়। নিজেও অসহায় ভাব নিয়ে বলে, তোমার বোন হুপস এখন তো সম্পর্কে আপু হয়, তাই না? সবচেয়ে বড় কথা হলো আমার বউটা না খুব লাজুক। কি জ্বালায় যে পড়েছি জানো। যাই গিয়ে লজ্জা ভাঙিয়ে আসি।
তেহরাব যেতে নেয়। ফোনের কথা মনে পড়তেও আবারও পিছিয়ে যায়। ফোনটা নিজের হাতে নিয়ে মুস্কি হেসে বলে, বিবাহিত জীবনের জন্য শুভকামনা ও অভিনন্দন শালির জামাই। শালিকাকে দেখে রাখিও। আর হ্যাঁ, থ্যাঙ্কস এত সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। অতঃপর ব্যঙ্গাত্মকভাবে ফিসেল হেসে ফোনটা ঘোরাতে ঘোরাতে চলে আসে তেহরাব। যেতে যেতে ঠোঁট নেড়ে বিড়বিড়ালো, যা তেহরাবের তা শুধু তেহরাবেরই, তাতে কারো নজর পর্যন্ত প্রযোজ্য নয়। আর তনয়া তো আমার গোটা পৃথিবী, আমার সব কিছু। ওর ক্ষেত্রে এক চুলো ছাড় নেই। ভুলক্রমে তাকালেও অন্তরাত্মা ঝলসে যাবে। আমি তেহরাব আর তনয়া শুধু তেহরাবেরই। বিয়ে বাড়ির লোক সমাগমে তনয়াকে খুঁজে পাওয়া মুশকিল। পেলেই বাকি ও মেয়ে কি আসবে তার কথা মতো। ওদিকে শিহাব আর তানায়ের বিয়ে পড়ানো হচ্ছে, আর তেহরাব বাড়ির পেছনের ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে। গত রাতের কথা মনে পড়তে আরো বিরক্ত লাগছে তার। ফাইম থেকে যেতে বলেছিল ক্লাবে, গিয়ে জানতে পারে মায়েবকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে, অথচ এসবের কিছুই সে জানতো না। অতঃপর ইসুফের সাথে দেখা করতে গেলে ইসুফের থেকে ছাড়ি খেতে হয়েছে তাকে। কারণ হলো রিমুর মামা। ইসুফ জানে এসব তেহরাবের কাজ, কিন্তু কারণটা তো জানে না, আর তেহরাবও বলবে না। এই নিয়েই ঝামেলা। ফোনের রিংটনে ভাবনা থেকে বের হয় তেহরাব। সিগারেটটাও শেষের পথে। শেষ অংশটুকু ফেলে দিয়ে পকেট থেকে ফোনটা বের করে তনয়ের নাম্বার কল রিসিভ করতে ওপাশ থেকে তনয়ের কণ্ঠস্বর ভেসে আসছে, কোথায় আপনি? সবাই চলে যাবে এখন, আব্বু আর বাবা আপনাকে খুঁজছে। তেহরাব হাঁটা ধরে, যেতে যেতেই বলে, বিদায় দে, আমি গিয়ে কি করব? তনয় গম্ভীর ও দুঃখ কণ্ঠস্বরে বলে উঠল, আপনি কি করবেন মানে? সবাই আপনাকে খুঁজছে, সাহিল ভাইয়া আর ইরা আপু আপনাকে না পেয়েই চলে গেল। তেহরাব লম্বা শ্বাস টানে। আসছি। এটুকু বলেই কল কেটে দেয় তেহরাব। অতঃপর দ্রুত বাড়িতে আসে। রাফা তার মাকে জড়িয়ে কাছে, অথচ তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে তানহা। মেয়েটা কাছে না, উল্টো কান্নাকাটি দেখে সে যেন বিরক্ত। শিহাব তানহার হাত ধরে দাঁড়িয়ে আছে, আর প্রত্যয় রাফাকে শান্ত করার চেষ্টায় ব্যস্ত। তেহরাব এসে তনয়ের পেছনে দাঁড়ালো। নিজের পেছনে চেনা কারো অস্তিত্ব অনুভব করতেই পেছনে ফিরে তাকায় তনয়। মাথা উঁচু করে তেহরাবকে দেখতে পায়। কই ছিলেন? তেহরাব বাড়ালে তনয়ের কোমরে হাত রাখে। তনে সরে যেতে চাইলে আরো শক্ত করে আঁকড়ে ধরে, ফিসফিস করে বলে, নড়াচড়া করবি না, একদম দাঁড়িয়ে থাক। তনয় সামনের দিকে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তবে তেহরাবের হাতের স্পর্শ তাকে স্বাভাবিক হতে দিচ্ছে না। না পেরে নিজের পেটের উপরে থাকা তেহরাবের হাতের উপর হাত রাখে তনয়। তেহরাব বাড়ালে বাঁকা হাসে। কিছু সময়ের ব্যবধানে শিহাব, তানহা ও প্রত্যয় রাফাকে বিদায় দেওয়া হয়। বাড়িতে সবার কান্নাকাটি চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে হতে রাত প্রায় 10টা। আশেপাশের আত্মীয়রা বিদায় নিচ্ছে ধীরে ধীরে। তাসলিমা আর ইসুপও চলে যাবে এখন। তারা শফিক ও তানিয়ার কাছে আসে। বিআই সাহেব, আজ তাহলে আসি, বেশি রাত হয়ে যাচ্ছে। ইসুপের কথা শুনে শফিক উঠে দাঁড়ালো। আজ থেকে যান ভাই, একটা রাতেরই তো বিষয়। ইসুপ সৌজন্যমূলক হাসে। না ভাই, আজ আসি, কাল তো দেখা হচ্ছেই। শফিক আরো কিছু বলতে যাবে, তার আগেই তেহরাব এসে হাজির হয়। গম্ভীর থমথমে কণ্ঠে বলে ওঠে, আমিও চলে যাব, সাথে তনয়াও। তেহরাবের মুখে এহেন কথা শুনে বিস্মিত নয়নে তাকায় তনয়া। কি বলছে কি? সে কেন যাবে? কাল বউ ভাত আজ চলে যাবে মানে? তনয়া এগিয়ে আসতে নিলে তেহরাব তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। থেমে যায় তনয়া। এ কি হয়ে গেল? কাল বউ ভাত চলে যাবে কেন? কাল সকালেই চলে আসব, বাসায় একটু কাজ আছে। তেহরাবের সহজ সরল জবাব। শফিক দীর্ঘশ্বাস ফেলে বলে, তয়নায় থাকুক তবে। না, তনয়াও যাবে। আমি আর আপনার মেয়ে চলে আসব, বললাম তো সকালেই চলে আসব। আজ আসি বাবা। শফিক এক নজর তনয়ের দিকে তাকালো। তনয়া মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে তেহরাব বলল, অ্যাডমিশনের টেস্টের তারিখ দিয়েছে। এতদিন তো বইয়ের সাথে কোনো যোগাযোগই ছিল না। আজ গিয়ে সারা রাত পড়বি, কোনো বাহানা চলবে না। হঠাৎ শফিকের ঠোঁটে হাসি ফুটল। যাক, তার মেয়ের সব দিকেই খেয়াল রাখছে তেহরাব। শফিক এবার আর না করলো না, বরং নিজেই বলল, হ্যাঁ, তয়না যা, সকালে এসে পড়িস। তনয়া মলিন মুখে তার বাবার দিকে তাকায়। শফিক তনয়ের মাথায় হাত রেখে হাসে। অতঃপর বিদায় নিয়ে সকলে বেরিয়ে পড়ে। তেহরাব তনয়া বাইকে করে যাচ্ছে, আর ইসুপ আর তাসলিমা গাড়িতে। হুটহাট আপনার কি হয় বলুন তো? কালকে আসলে কি হতো? একদিনে কি এমন ক্ষতি হয়ে যেত? তেহরাব হাত থেকে গড়িটা খুলে ওয়ার্ড্রপের উপরে রাখতে রাখতে বলে,
অনেক ক্ষতি হতো। বলেছি না, মেডিকেলে চান্স না পেলে বের করে দিব। তনয়া মুখ ভেঙায়। এত রাতে পড়াশোনা করার জন্য বাড়িতে এনেছে নাকি অন্য কারণে তা ভালো মতোই জানা আছে তার। মনে মনে ভেবে নিল আজ কিছুতেই তেহরাবের কাছে যাবে না সে। লোকটা ভারী অসভ্য। তনয়া কথা ঘুরিয়ে বলে, বিয়ে বাড়ি এত মানুষ দেখেছেন, সব সময় এভাবে লেগে থাকেন কেন বলুন তো? তনয়ার কথায় অবাক হলো তেহরাব। চেহারায় সে রেস্টে নিয়েই বলল, আজব, আমার বউ, আমি লেগে থাকবো না তো কে থাকবে? তনয়া দীর্ঘশ্বাস ফেলল। এই লোককে বোঝানো তার দ্বারা সম্ভব নয়। শরীর থেকে গয়নাগুলো খুলতে খুলতে বলে, পৃথিবীতে কি আর কেউ বিয়ে করেনি, নাকি আপনি একাই করেছেন? তেহরাব ধপ করে বিছানায় শুয়ে পড়ল। অসহায় ভঙ্গিতে বলল, সবাই তো আর তেহরাবের মতো জামাই না। আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আব্বা ধরে বেঁধে বিয়ে করিয়ে দিল। না হলে তেহরাবেরও কোনো শখ ছিল না বিয়ের। তনয়া হতভম্বের ন্যায় তেহরাবের দিকে ফিরে তাকালো। বাজে কথা বলার জায়গা পান না? না রে, ঘরে বউ আছে, তবে সেও বাজে কথা বলতে দেয় না। কত বড় বৈষম্য দেখ, এটা কি মানা যায়? আমার মতো ভদ্র শান্ত শিষ্ট ছেলেকে কতই না অত্যাচার করে। তনয়া চোখ মুখ খিচিয়ে তাকিয়ে থাকে। তেহরাব হা হুতাশ করতে ব্যস্ত। গম্ভীর কণ্ঠে বলল। কি অত্যাচার করে শুনি? তেহরাব চোখ মুখ ভেটকিয়ে তনয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, বলবো না, বউ মারবে। তনয়ের আগে চোখে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তেহরাব হাসে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখে তেহরাব ঘরে নেই। গেল কোথায়? বিছানার উপর পড়ে থাকা ফোনটা বাজছে। হাতে নিয়ে দেখলো তেহরাবের নাম্বার। রিসিভ করলো তনয়া। স্টাডি রুমে আয়। বলেই কল কেটে দেয় তেহরাব। তনয় শুকনো ঢোক গিলে। আজ না জানি আবার কি করে। যাবে কিনা যাবে না সেটাই ভাবতে থাকে। আবারও ফোন বেজে ওঠে। এবার আর কিছু না ভেবে হাঁটা ধরে স্টাডি রুমের উদ্দেশ্যে। চেয়ার টেনে বসে আছে তেহরাব। মনোযোগ দিয়ে বইগুলো পর্যবেক্ষণ করছে। তেহরাবকে সিরিয়াস দেখালো, তবে তনয়ের মনে তো অন্য কিছু চলছে। সত্য বলতে ভয় হচ্ছে তার। দাঁড়িয়ে আছিস কেন? জলদি আয়। তনয়া চমকায়। লোকটা বুঝলো কি করে সে এসেছে। তেহরাব তো পেছনেও তাকায়নি। দ্রুত। তনয়া লম্বা শ্বাস টানে। এসে বসে তেহরাবের পাশে। তেহরাব কয়েকটা প্রশ্ন বের করে তনয়ের দিকে এগিয়ে দেয়। এগুলো দেখ, গত 4 বছরের মেডিকেলের প্রশ্ন। প্রশ্ন কেমন টাইপের হবে কিছুটা হলেও বুঝতে পারবি। আর অবশ্যই বায়োলজিতে ফোকাসটা বেশি করতে হবে। তনয়া প্রশ্নগুলো দেখলো। সবকিছুই তার চেনা জানা প্রশ্ন, তবে কিছু কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে করা, যার দারুণ কনফিউশন কাজ করে। কালকে রুটিন তৈরি করে দেব। কোন সময় কোন সাবজেক্ট পড়বি সব সময় মাফিক বলে দেব। আর তনয়া শোন, এটা আমার জন্য বা অন্যদের কথা ভেবে না, তোর নিজের জন্য কর। তোর স্বপ্ন এটা, নিজের সবটুকু দিয়ে চেষ্টা কর। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তনয়া মুগ্ধ নয়নে তেহরাবের দিকে তাকায়। লোকটা কতটা অসাধারণ সেটা কি সে জানে? মানুষ এতটা ভালো হতে পারে? তেহরাব বইয়ের দিক থেকে চোখ সরিয়ে তনয়ের দিকে তাকালো। ভুরু কুঁচকে বলল, কি হলো? প্রশ্নগুলো দেখ আর উত্তরগুলোও দেখ। আপাতত তোর প্রিপারেশন কতটুকু সেটাও যাচাই করা যাবে। তনয়ের কানে বোধহয় সে কথা গেল না। সে ভাবনায় মগ্ন। তেহরাব এবার সোজা হয়ে বসল। তনয়ের হাত ধরে স্মিত হেসে বলল, চিন্তা করিস না, শুধু চেষ্টা কর। একদম ভয়ের কিছু নেই। তুই ভালো ছাত্রী, একটু চেষ্টা কর, মনোযোগী হয়ে পড়াশোনা কর, দেখবি আল্লাহ নিরাশ করবে না। তনয়ের চোখ ছলছল করছে। জোরপূর্বক হেসে মাথা নাড়ল সে। তেহরাব তনয়ের কপালে চুমু খেল। এবার শুরু কর। তনয়া চোখ বন্ধ করে বড় করে শ্বাস নেয়। তারপর শুরু করে লেখা। তার ভাবনার মতো কিছুই হয়নি রাতে, বরং তেহরাবের কথা মতোই পড়তে বসতে হলো। ফাঁকিবাজি করার কোনো সুযোগও মেলেনি। তনয়া একটা জিনিস খেয়াল করেছে, তেহরাব কোনো দায়িত্ব নিলে তা কঠোরভাবে পালন করে। সেই সময়টাতে সে অন্য কোনো বিষয় নিয়ে ভাবে না। এই যেমন তনয়াকে পড়ানো ও গাইড করার সময়। গোটা সময়টা তেহরাব ছিল গম্ভীর ও সিরিয়াস, গল্পের রাগী শিক্ষকদের মতো। তনয়া এই ভেবে 2-1 বার হেসেছিল বটে, তবে এ নিয়েও ধমক খেতে হয়েছে তেহরাবের ভাষ্যমতে। পড়াশোনা হোক বা কোনো কাজ, সেই সময়টাতে সম্পূর্ণ মনোযোগ একদিকেই রাখা উচিত। মনোযোগ ভঙ্গ হলেই সেই কাজ আর সম্পূর্ণ হয় না। অতঃপর তনয়া মনোযোগ দিয়ে পড়তে থাকে, আর তেহরাবও কম্পিউটার নিয়ে বসে কাজে। এভাবেই দেখতে দেখতে অতিবাহিত হয় সময়। রাত 2টো বাজে পড়াশোনা শেষ করে ঘরে আসে তনয়া। তেহরাব গিয়েছে খাবার আনতে। খিদে পেয়েছে দুজনেরই। বেকারির কেক আর জুস নিয়ে ঘরে আসে তেহরাব। আর কিছু পায়নি ফ্রিজে।
তনয়ের ঘুম পাচ্ছে, চোখ লেগে আসছে বারবার। তবে তেহরাবের জোড়াজড়িতে অল্প একটু মুখে দিতে হয়েছে তাকে। অতঃপর একে অপরকে জড়িয়ে ধরে দুজনেই পাড়ি জমায় গভীর ঘুমে। দুটো ক্লান্ত দেহ একে অপরকে জড়িয়ে শান্তির খোঁজে। ভোরের আলো ফুটেছে সবে, আকাশ আজ মেঘাচ্ছন্ন। তেহরাব গিয়েছে মসজিদে, এসে পড়বে হয়তো এখনই। তনয়া নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়ে আছে। শীতল বাতাস এক অন্যরকম প্রশান্তি বয়ে আনছে। এমন সময় দরজা খোলার খট আওয়াজ পেয়ে পেছনে তাকালো তনয়া। তেহরাব এসেছে। নামাজ শেষে হাঁটাহাঁটি করে বাড়ি ফেরে তেহরাব। এই বিষয়টা ভালো লাগে তনয়ের কাছে। তনয়া, আমার বাইকের চাবি কই? হঠাৎ তেহরাবের ভারী কিশোরে কিছুটা চমকায় তনয়া। দ্রুত রুমে আসে। বাইকের চাবি তো ওয়ার্ড্রপের উপরেই ছিল। তেহরাব সেখানেই খুঁজছে। তনয়া এগিয়ে গিয়ে বলে, এখানেই তো রেখেছিলাম। এখানে তো নেই, ভালো করে মনে কর। তনয়া ওয়ার্ড্রপের কাছে আসলো। চাবিটা গেল কই? পেয়েছি। তেহরাবের কণ্ঠ পেয়ে পাশে থাকায় তনয়া। তেহরাব কাবার থেকে 3/4 প্যান্ট ও একটি ঢিলেঢালা ওভারসাইজ টি শার্ট বের করে দ্রুত পরে নিল। তেহরাবকে সাত সকালে তৈরি হতে দেখে ভুরু কুচকালো তনয়া। তোর বোনের শ্বশুর বাড়ি, দ্রুত রেডি হয়ে আয়। তনয়া চমকালো। এত সকাল সকাল কেন যাবে? আর তারা তো বাড়িও থাকে একসাথে। তানার শ্বশুর বাড়ি যাবে তাহলে? এখনই কেন? তেহরাব কাটকাট দৃষ্টি নিক্ষেপ করে তনয়ার দিকে। সানগ্লাসটা নিয়ে টি শার্টের গলায় ফেলে। ঘড়ি পড়তে পড়তে বলে, আমি বলেছি তাই। তেহরাবের মেজাজ স্বাভাবিক নয়, কিছু একটা হয়েছে। তনয়া কথা বাড়ায় না। কাবার থেকে গোলাপি রঙের 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে তেহরাব বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। এবার মেজাজটা তনয়ারও গরম হলো। চুলগুলো হেয়ার ক্লিপ দিয়ে খোপা করে তেহরাবের কাছে আসলো। কিছুটা রাগ দেখিয়েই বলল, আপনি আবার সিগারেট খাচ্ছেন? আপনাকে মানা করছি না খেতে? তেহরাব তনয়ের দিকে তাকায়। তনয়াকে একবার ভালো মতো দেখে নেয়। মাথায় ঘুমটা দে, চল। নিজের প্রশ্নের জবাব না পেয়ে রাগটা আরো বাড়লো তনয়ের। তেহরাব হাত ধরতে আসলে তনয়া পিছিয়ে গিয়ে বলে, আমি কি বলেছি শুনতে পাননি? আমি না করার পরেও সিগারেট কেন খাচ্ছেন? বিরক্তকর। তনয়া দাঁতে দাঁত খিঁচে বেরিয়ে যেতে নিলে তৎক্ষণাৎ তেহরাব তনয়ের হাত ধরে ফেলে। একটানে নিজের সামনে এনে দাঁড় করায়। করুর হেসে সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়ে তনয়ার মুখের উপর। তনয়া চোখ মুখ কুচকে নেয়। এবার সত্যি সত্যি অসহ্যকর লাগছে। তনয়া ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তেহরাব আরো শক্ত করে তনয়াকে নিজের সাথে চেপে ধরলো। সিগারেটটা নিচে ফেলে দিয়ে তনয়া চুলের ক্লিপটা খুলে দিল। লম্বা কালো চুলগুলো সাথে সাথে ছড়িয়ে গেল শরীরে। হাত রাখলো চুলের ভাঁজে। নিজের আরেকটু কাছে এনে তনয়ার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, এই সিগারেটের আগুনে পোড়া ঠোঁটই তোর প্রতিবার গ্রহণ করতে হবে। আমি যতই বিরক্তিকর হই না কেন, আমাকেই সারা জীবন তো সহ্য করতে হবে। তেহরাবের হিমশিশানি কথায় শরীর কেঁপে ওঠে তনয়ার। হৃদস্পন্দন ভারী হয়ে উঠেছে। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল সে। বরফের ন্যায় জমে গেছে। তেহরাবের স্পর্শ, তার কথাগুলোই তনয়ের দুর্বলতা। তেহরাবের কাছে সে পেরে ওঠে না, আর এই কারণেই কখনো রাগ অভিমানও করতে পারে না। ছাড়ুন। তনয়ের কাঁপান্বিত কণ্ঠস্বর। তেহরাব করুর হাসলো। এই মেয়ের ভীত মুখশ্রী তার সবচেয়ে বেশি প্রিয়। তেহরাব তনয়ের মুখ উঁচু করে তাকায় তার ঠোঁটের দিকে। সেদিকে তাকায় বিড়বিড় করে, আচ্ছা, আজ সারাদিন এই ঘরে আমি আর তুই, গোটা বাড়ি ফাঁকা, থাকলে কেমন হবে? তনয়া তরাত করে চোখ খোলে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে এমনিতেই। তার উপর তেহরাবের ব্যাপারে স্পর্শ, কথায় সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। কিছু বলতে গিয়েও বলতে পারলো না যেন। তা দেখে তেহরাবের হাসি আরো গাঢ় হলো। তনয়ার অধরে ছোট্ট করে চুমু খেয়ে বলল, বিয়ে তো শেষই, বউ ভাতে গিয়ে আমাদের কাজ কি জান? আমরা বরং আজ সারাদিন বোমা। তেহরাবের পুরো বাক্য শেষ হতে দেয় না তনয়া। হাত রাখে তেহরাবের মুখে। তেহরাব তনয়ের হাত নিজের মুখের উপর থেকে সরিয়ে নেয়। প্লিজ একটু। তনয়া দুদিকে মাথা নেড়ে না করে। তেহরাব অসহায়ভাবে নিবে আসা গলায় বলে, প্লিজ জান, একটু টাকা, কথা দিচ্ছি আমি একদম জেন্টল থাকবো। তনয়া তেহরাবকে মৃদু ধাক্কা দিয়ে বলে। উফ, ছাড়ুন না। তেহরাব ছাড়ে না, উল্টো তনয়ের গালে কপালে নিজের অধর ছোঁয় হাসকি স্বরে বলে, আচ্ছা তোর ইচ্ছা, তবে রাতে কিন্তু ছাড় নেই, উল্টো আরো ভারী পড়বে। তনয়া তরাক করে চোখ খুলে তাকায় বড় বড় চোখ করে। শুকনো ঢোক গিলে বলে, প্লিজ না। তোর হাতেই সব, এবার বল।
তনয় আর কিছু বলতে পারে না, শুধু চোখ জোড়া বন্ধ করে নেয়। তেহরাব পেয়ে যায় তার কাঙ্ক্ষিত জবাব। তেহরাব তৎক্ষণাৎ আঁকড়ে ধরে তনয়ের অধর জোড়া। তনয় আঁকড়ে ধরল তেহরাবের টি শার্ট। সেই অবস্থায় তনয়াকে কোলে তুলে নেয় তেহরাব। বারাতে থেকে প্রস্থান করে প্রবেশ করলো রুমে। শব্দ করে বন্ধ করে দিল দরজা। হয়তো আবারও তারা মত্ত হবে ভালোবাসে, একে অপরের বেপরোয়া স্পর্শে। নীল রঙের লেহেঙ্গা সাথে ভারী সাজে দারুণ লাগছে তানহাকে, আর হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরে আছে রাফা। দুজনকেই অসাধারণ লাগছে। শিহাব প্রত্যেক অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত। ও বাড়ি থেকে লোক চলে এসেছে, খেতে বসেছে সকলে। এমন সময় বাইক নিয়ে হাজির হয় তেহরাব তনয়। তনয় কিছু না বলে বাইক থেকে নেমে পড়ে। নিজের মাথায় থেকে ঘোমটাটা টেনে সোজা হয়ে দাঁড়ায়। তেহরাব বাইক সাইড করে নিজেও চলে আসে তনয়ের কাছে। সকলে আজব দৃষ্টিতে তাকিয়েছে তেহরাবের দিকে। তাকাবেই বা না কেন? বৌভাতের মতো অনুষ্ঠান, আর তেহরাব কিনা 3/4 প্যান্ট আর ওভার সাইজ টি শার্ট পরে এসেছে। সকলে দৃষ্টি উপেক্ষা করে তেহরাব তনয়ের হাত ধরে তানহা রাফার কাছে যায়। দুজনে বসে আছে স্টেজে। তনয় এক পলক তেহরাবের দিকে তাকায়। তেহরাব তনয়ের দিকে বুড়ো নাড়িয়ে জিজ্ঞেস করে, কি? কিছু না। তেহরাব ক্রুর হাসে। তনয় স্টেজে চলে যায়। সবাই দুই বউয়ের ছবি তুলতে ব্যস্ত। তনয়কে দেখেই রাফা চিৎকার করে ওঠে, এই ফাজিল, এতক্ষণে আসার সময় হলো? আমি তো ভেবেছিলাম তুই আসবিই না। তনয়ের মৃদু হাসে। রাফা চিৎকার শুনে তানহাও পাশে তাকায়। তনয়কে দেখে উঠে দাঁড়ায়। তনয়া তানহার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। কেমন আছিস আপু? এত দেরি কেন হলো? তনয়া জোরপূর্বক হাসে, আমতামতা করে বলে, আসলে একটু কাজ ছিল, যাই হোক। তুই ঠিকঠাক আছিস তো? তানহা উপর নিচ মাথা নাড়ে। খেয়েছো? তানহার প্রশ্নে তনয় মৃদু হেসে বলে, না, খাবো এখন, খেয়ে চলে যাব। রাফা ভোর কুচকায়। চলে যাবি মানে? আমাদের সাথে যাবি না? না, শ্বশুর বাড়ি যাব। কেন? একটু কাজ আছে। আচ্ছা, তোমরা থাকো, আমি আসছি। তানহা রাফাকে কিছু বলার সুযোগ না দিয়ে তনয়া নেমে পড়ে। তেহরাব নিচে দাঁড়িয়েই ফোন টিপছিল। তনয়ের উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো। তনয় অসহায় দৃষ্টিতে তাকায় তেহরাবের চোখের দিকে। তেহরাব বাঁকা হেসে ইশারায় চুমু ছুঁড়ে মারে তনয়ের দিকে। তনয় না চাইতেও হেসে বলে, এবার চলুন ম্যাডাম, খেয়ে দিয়ে বিদায় হওয়া যাক। তেহরাব তনয়াকে নিয়ে খেতে চলে যায়। এর মাঝে একবার শিহাবের সাথে দেখা হয় তাদের। খাওয়া শেষে তনয়া সালমার ঘরে আসে। তিনি আজ মহাব্যস্ত, সারাদিন ছুটছে। শুনেছে শরীর ভালো নেই তার। ঘরে গিয়ে দেখলো সালমা আলমারি থেকে কিছু একটা বের করছে। কেমন আছো ফুপি? সালমা চমকে পেছনে তাকায়। তনয়াকে দেখে মুচকি হেসে বলে, তোর আর তেহরাবের জন্য শাড়ি আর পাঞ্জাবি কিনেছিলাম, আর দেওয়া হলো না। এই নে তোর শাড়ি, আর তেহরাব কই? ডাক দে। তনয়া দরজার দিকে তাকালো। তেহরাব ভেতরে আসছে দেখে সালমা ব্যাগটা হাতে নেয়। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? জি, আমিও ভালো। এটা তোমার জন্য। সালমা তেহরাবের হাতে ব্যাগটা দিয়ে কথাটা বলে। তেহরাব অবাক হয়ে তনয়ের দিকে তাকায়। সালমা মুস্কি হেসে বলে, সামান্য উপহার বাবা। ধন্যবাদ। আচ্ছা, আজ আসছি। আবার আসিস। তেহরাব, তুমিও এসো। তনয়া মাথা নাড়ে। অতঃপর দুজনেই বেরিয়ে যায়। যাওয়ার আগে তানহা আর রাফার সাথে দেখা করে গিয়েছে অবশ্য। বাকে উঠতেই তেহরাব সানগ্লাসটা পরে নিল। তনয়াকে উদ্দেশ্য করে বলল, প্রতিবার ধরে বসার কথা বলতে হয় কেন? তনয়া গাল ফুলে মৃদু অভিমানী মুখ করে তেহরাবকে ধরে বসে। তেহরাব বাইক স্টার্ট দেয়। কিছু দূর আসতে তনয়া প্রশ্ন করে, কোথায় যাবেন? তোকে মারতে। আপনি আমাকে মারতে পারবেন? কখনোই না। তেহরাব তীক্ষ্ণ দৃষ্টিতে লুকিং গ্লাসে তনয়ের দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে, পারবো না বলছিস? তনয় নিজে এবার ভুরু কুচকাল, মাথা নেড়ে বলল, না। তাহলে চল প্রমাণ করে দেই। অতিরিক্ত স্পিডে বাইক চালানোর কারণে তনয়ের ভয় করছে। সে আরো মিশে যায় তেহরাবের সাথে। চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে চিৎকার করে ওঠে, তেহরাব স্পিড কমান, ভয় করছে। ভয় কেন করছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তনয়ের ভয় মিশ্রিত কণ্ঠস্বর শুনে তেহরাব হাসে। হলে হোক, দুজন না হয় একসাথেই মরলাম। এবার ভয়ের চোটে ঠোঁট উল্টে কেঁদে ফেললো তনয়া। না না না, প্লিজ কমান, স্পিড কমান, এই কিছু হয়ে যাবে।
তনয়াকে কাঁদতে দেখে তেহরাব নিজেই হতভম্ব হয়ে গিয়েছে। সে ভাবতে পারেনি এটুকু কারণে তনয়া এভাবে কেঁদে ফেলবে। তেহরাব স্পিড কমিয়ে নর্মাল স্পিডে বাইক চালাতে লাগলো। হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না, কমিয়েছি তো, কাঁদার কি আছে? কিছু, অনেক কিছু, এত জোরে চালাবেন না প্লিজ। তেহরাব দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়ে অল্পতেই কান্না জুড়ে দেয়। এবার থাম, মানুষ তো ভাববে তোকে আমি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, তখন তো মানুষ আমার ছাল চামড়া উঠিয়ে ফেলবে পেটাতে পেটাতে। তনয়া কিছু না বলে চুপ করে বসে থাকে। কিছু সময় পর হঠাৎ বলে ওঠে। আমি বাড়ি যাব, শরীর কেমন করছে। তেহরাব দ্রুত বাইক থামিয়ে দেয়। তনয়ের দিকে তাকিয়ে বলে। কি হয়েছে, কোথায় খারাপ লাগছে? তনয়া চোখ মুখ খিচে বসে আছে। তেহরাব অনুভব করলো তনয়া তার টি শার্ট খুব শক্ত করে আঁকড়ে ধরেছে। তেহরাব নিজেই যেন অস্থির হয়ে উঠল। এই তনয়া, কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে? পেট ব্যথা করছে, প্লিজ বাড়ি চলুন। বাড়ি কেন, চল হাসপাতালে যাই। তেহরাব বাইক স্টার্ট দিতে নিলে তনয়া তৎক্ষণাৎ বাধা দেয় তেহরাবকে। না প্লিজ বাড়ি চলুন প্লিজ। তনয়ের এমন অবস্থা ঠিক নিতে পারছে না তেহরাব। তার ভেতরে ঝড় চলছে। তার তনয়ের কষ্ট হচ্ছে। আচ্ছা বাড়িতেই যাব, একটু শান্ত হ। চলুন। তেহরাব আবারও বাইক স্টার্ট দেয়। তার মন অশান্ত হয়ে উঠেছে। কি হলো তনয়ের হঠাৎ? বিয়ের পর এমন তো কিছু হয়নি, ইভেন তাদের প্রথম কাছে আসার পরেও না। আজ হঠাৎ কি হলো? তনয় ঠিক আছে তো? সব ঠিক আছে নিশ্চয়ই? খুব বেশি পেট ব্যথা হচ্ছে? তেহরাবের অস্থির কণ্ঠস্বর। তনয়ের হুট করে মেজাজ খারাপ হলো। রেগে গিয়ে বলল। আপনি সরুন আমার সামনে থেকে। তনয় পেটে হাত দিয়ে বসে পড়লো বিছানায়। তার প্রচুর ব্যথা হচ্ছে, যা সহ্য করার মতো না। তেহরাব তনয়ের সামনে এসে দাঁড়ালো। অস্থির তেহরাব বুঝে উঠতে পারছে না তনয়ের এমন করার কারণ। তেহরাব তনয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার হাত নিচের মুঠোয় নিয়ে নিল। কি হয়েছে পাখি, এমন করছিস কেন? আমি কি করেছি? তনয়ের ঠোঁট জোড়া কাঁপছে। নিজের হাতটা চট করে ছাড়িয়ে নিয়ে বলে। কিছু করেননি, প্লিজ যান এখান থেকে, অসহ্য লাগছে সবকিছু। তেহরাব যেন আরো পাগল পাগল হয়ে উঠল। তনয়কে শক্ত করে জড়িয়ে নিল। আবার তনয় শব্দ করে কেঁদে উঠল। নিজেও জড়িয়ে ধরল তেহরাবকে। সরি জান, সরি, আর এমনটা করবো না, প্লিজ কাঁদিস না, চল হাসপাতালে। তেহরাবকে পুরো কথা শেষ করতে দিল না তনয়া। তার আগে চোখ মুখে চেয়ে তেহরাবের বুকে মাথা লুকিয়ে বলে উঠল। আপনি আপনি বাবা হতে চলেছেন। কান্নার শব্দ বৃদ্ধি পেল। ফুফিয়ে ফুফিয়ে বলে উঠল। কিন্তু আমার এখন ভয় করছে, ওর কিছু হয়ে যাবে না তো? তেহরাব থ মেরে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে সবকিছু যেন গোল গোল ঘুরছে। সে বাবা হতে চলেছে। বারবার বাড়ি কানে খাচ্ছে একই বাক্য। কিছু বলার শক্তিটা আপাতত পাচ্ছে না। তেহরাবের হৃদস্পন্দনের গতি বেড়েছে। তা স্পষ্টভাবে বুঝতে পারছে তনয়া। শুনতে পাচ্ছে ধুকভুক আওয়াজ। হঠাৎ করেই তনয়াকে ছেড়ে দেয় তেহরাব। তনয়া চমকায়। কি হলো? তেহরাব দুপা পিছিয়ে গেল। তনয়া ভেবে পেল না তেহরাবের এমন করার কারণ। এমনিতেই পেটের যন্ত্রণায় দাঁড়িয়ে থাকতে পারছে। তেহরাবের মুখশ্রী আরো গম্ভীর হলো। কর্কশ আওয়াজে প্রশ্ন করলো। কতদিন? তনয় মাথা নিচু করে ছোট্ট করে জবাব দিল। 2 মাস। তনয় আর তাকালো না। তবে তেহরাব সে আগের মতোই। তার চোয়াল শক্ত হচ্ছে। দাঁতে দাঁত পিষে জিজ্ঞাসা করলো। কবে জেনেছিস? তনয় আগের নিয়ে দাঁড়িয়ে থেকেই বলল। যেদিন আপনি রাগ করে আমাকে ওই বাড়ি দিয়ে আসলেন। রাগে শরীর কাঁপছে তেহরাবের। নিজের কপাল চেপে ধরে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টাও করলো একবার, তবে পারল না। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। আমার ইচ্ছে করছে এক্ষুনি তোর গালে কষিয়ে দুটো চড় মারি। তেহরাবের ধমকানো স্বরে বলা কথা শুনে কেঁপে উঠল তনয়। সাথে ভারী হলো হৃদস্পন্দন। তার মনে যে উল্টো পাল্টা ভাবনা আসছে। তেহরাব কি এই খবর পেয়ে খুশি নয়? সে কি এই বাচ্চাকে চায় না? ভাবনার মাঝে আবারও তেহরাবের কণ্ঠস্বর ভেসে আসে। আগে কেন বলিসনি? তনয়ের এবার কান্না পাচ্ছে। বিছানায় বসে পড়ল সে। মাথা এখনো নিচে। শুকনো ঢোক গিলে বলল। আমি বলতে চেয়েছিলাম আসলে নকলে কি? হ্যাঁ, তেহরাবের ধমকে এবার তনয় কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতেই বলল। অস্বস্তি কাজ করছিল, বুঝতে পারিনি কি করে জানাবো। তনয়ের এহেন কথায় রাগটা আরো বাড়ল যেন। দুহাতে নিজের চুল চেপে ধরল তেহরাব। তোর অস্তিত্বের গোষ্ঠী কিলাই, আমার কাছে তোর অস্তিত্ব কিসের? মন চাচ্ছে কি জানিস? মন চাচ্ছে ইচ্ছে মতো থাপড়াই। তনয় কান্না মিশ্রিত মুখে তেহরাবের দিকে তাকালো। প্রশ্ন করে বসলো।
আপনি এত রাগ করছেন কেন? রাগ করবো না তো কি? কেন সেদিন আটকালি না? কেন বললি না তুই প্রেগনেন্ট? আর আজও কেন না? উফ, তুই এই প্রেগনেন্সির সময় আমি তনয়ারে। তনয়া বুঝতো না তেহরাবের কথা। প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে রইল কিছু সময়, অতঃপর জিজ্ঞেস করলো। মানে বুঝিনি। তেহরাবের ইচ্ছে করলো তনয়াকে তুলে একটা হাসার দিতে। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, ঝড়ের রাতে কি হয়েছে মনে নেই? আর আজ সকালে এই অবস্থায় তুই কি বলদ তনয়া? মাথায় কিচ্ছু নেই? তনয়া চমকালো। সত্যি সে ভুলে গিয়েছিল। দ্রুত পেটে হাত রাখলো। পেটের যন্ত্রণা হচ্ছে তার। কোনো ক্ষতি হয়ে যাবে না তো? না। তনয়া আবারও শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলল, আমি কিছু জানি না। বাবুর কিছু হবে না তো বলুন? ওর কিছু হলে আমি মরে। বাকিটা শেষ করার আগে তেহরাব তনয়াকে থামিয়ে দেয়। চুপ, আর একটা কথাও না। চল হাসপাতালে যাব। শব্দ সামার। কেন আমি আগে বললাম না? কেন আমার খেয়ালই ছিল না? আমি আসলেই বোকা, অপয়া। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তেহরাব নিজেও চিন্তিত। তার যখন মিশ্র অনুভূতি হচ্ছে। একদিকে নিজের অস্তিত্ব, নিজের বাবা হওয়ার আনন্দ, আর অন্যদিকে ভয়। যদি কিছু হয়ে যায় সে নিজেকে তো ক্ষমা করতে পারবে না। তেহরাব দ্রুত তনয়ের কাছে আসলো। অস্থির চিত্তে বলল, আরে কিছু হবে না, চল চেক আপ করাবো, এক্ষুনি যাবো, কিচ্ছু হবে না। তেহরাব কিছু না বলেই তনয়াকে কোলে তুলে নিল। এই অবস্থায় সে কিছুতেই বাইকে যাবে না। গাড়িটা বের করলো তেহরাব। তনয়াকে বসিয়ে লম্বা শ্বাস টেনে বলল, তুই কাঁদিস না, কিচ্ছু হয়নি। আমাদের বেবি একদম ঠিক আছে, দেখিস। তেহরাব গাড়ি স্টার্ট করলো। তনয় অদ্ভুতভাবে তেহরাবকে দেখতে লাগলো। এক মুহূর্তের জন্য ভুলেই গেল নিজের ব্যথা। কিছু সময় আগের ভাবনা পুরোপুরি পাল্টে গেছে তনয়ের। তেহরাব যে খবরে কতটা খুশি তার বুঝতে বাকি নেই। তেহরাবের অস্থিরতাতেই বোঝা যাচ্ছে এটাই হয়তো নিয়ম। মানুষ যত খারাপই হোক, নিজের সন্তানের আগমন তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। আর যেখানে তনয়ের বাচ্চা হওয়ার সম্ভাবনাই ছিল 10%, সেখানে সে আজ গর্ভবতী। রক্তের টান বুঝি এমনই। এতটা অস্থিরতা হয় তনয়া নিজের জন্য দেখেনি। নিজের রক্ত, নিজের অস্তিত্বের প্রতি যতটা দেখতে পাচ্ছে। ডাক্তারের চেম্বারে বসে আছে তনয়া। তেহরাবকে ঢুকতে দেয়নি। কিছু সময় আগেই আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট হাতে পেয়েছে ডাক্তার মনিরা সুলতানা। কিছুটা বিরক্ত নিয়ে রিপোর্ট দেখছে সে, আর বারবার আর চোখে তনয়ের দিকে তাকাচ্ছে। তনয়কে ওষুধ দেওয়া হয়েছে, সেটা নেওয়ার পর ব্যথা কমেছে অবশ্য, তবে বাচ্চা কেমন আছে সেটা জানার জন্য চিন্তামগ্ন সে। ডাক্তার ফাইলটা টেবিলে রাখলো। তনয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, প্রেগন্যান্সি নিয়ে কোনো প্রবলেম ছিল? তনয় শুধু হালকা উপন্যাস মাথা নাড়ল। ডাক্তার মনিরার স্বভাবতই গম্ভীর। তিনি গম্ভীরতা বজায় রেখে বলল, তাহলে সেই রিপোর্টগুলো কেন আনোনি? আসলে খেয়াল ছিল না, হুট করেই পেটে ব্যথা শুরু হয়েছিল। ডাক্তার মনিরা নিচেও মাথা দুলালেন। একটু রাগ দেখিয়েই বললেন, প্রথমত সমস্যা ছিল এবং সেই সমস্যার কারণে এই সময়টায় তোমার পুরোপুরি রেস্টে থাকা উচিত। এমনিতেও এই প্রেগন্যান্সি তোমার জন্য রিস্কি। কিছু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ছিল। তনয় চুপ করে বসে রইল। কি বলবে সে? মনিরা বলল, আজকালকার ছেলে মেয়েদের কোনো কন্ট্রোলই নেই। প্রেগন্যান্সির খবর পেয়েছে সপ্তাহখানেক আগে, অথচ এই অবস্থাতেও অসহ্য। শেষ কথাটা বিড়বিড় করে বললে স্পষ্টভাবে শুনতে পেল তনয়। কিছুটা লজ্জাও পেল। এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে জানা ছিল না তার। তনয়কে চুপ করে থাকতে দেখে মনিরা বলল, যাই হোক, পুরোপুরি রেস্টে থাকবে এবং প্রতি মাসে 2বার চেক আপ করাবে। আপাতত কিছু মেডিসিন দিচ্ছি 15 দিনের জন্য, তবে 15 দিন পরে আবারও চেক আপ করাতে হবে। তখন সেই অনুযায়ী ওষুধ পাল্টাতে হবে। তনয় দুদিকে মাথা নাড়ে। মনিরা প্রেসক্রিপশন লিখতে লিখতে বলে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো তোমার স্বামীকে বলবে গোটা প্রেগন্যান্সির জার্নিতে সে যেন তোমার কাছে না আসে। কোন কাছে আসার কথা বলেছি বুঝেছো নিশ্চয়? তনয় চোখ মুখ কিছু বন্ধ করে নেয়। ডাক্তার মনিরা নার্সকে বলে তেহরাবকে ডেকে আনতে। তেহরাব অস্থির হয়ে ভেতরে আসে। সব ঠিক আছে তো আন্টি? মনিরা তেহরাবের দিকে তাকালো না। প্রেসক্রিপশনটা তনয়ের হাতে দিয়ে তেহরাবকে উদ্দেশ্য করে বলল, ওকে পুরোপুরি রেস্টে রাখবে। অন্যদের আর তোমার বউয়ের পরিস্থিতি এক নয়, সেহেতু সেভাবে ট্রিট করবে। তনয় আর চোখে তেহরাবের দিকে তাকালো। তেহরাব অসহায় চোখ করে মনিরার দিকে তাকিয়ে আছে। আন্টি। মনিরা চোখ তুলে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, ব্যক্তিগত কোনো কথা থাকলে আমি শুনতে চাচ্ছি না। আশা করছি সেসব নিয়ে কথা বলবে না। তেহরাব থেমে যায়। তনয়া প্রশ্নবিদ্ধ নয়নে তেহরাবের দিকে তাকায়। তেহরাব কি ডাক্তার মনিরার পরিচিত? পরিচিত হলে এমন ব্যবহার কেন করছে?
জয়ী, আর কোনো রোগী দেখতে পারবো না, আমার যাওয়ার সময় হয়েছে। তনয় উঠে দাঁড়ালো, পা বাড়ালো বাইরের দিকে। তেহরাব এক পলক ডাক্তার মনিরার দিকে তাকিয়ে চলে আসলো। গাড়িতে বসতে তনয় প্রশ্ন করলো। উনি কি আপনার পরিচিত? তেহরাব তনয়ের দিকে তাকালো, চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে বলল। ছিল এক সময়। তনয় কিছু বলতে চেয়েও বলল না। তেহরাব গাড়ি স্টার্ট দিলে আসার পথে মেডিসিনগুলো নিয়ে এসেছে। বাড়িতে ফিরতে ফিরতে তখন রাত। আকাশ আজ পরিষ্কার, সাথে মৃদু বাতাস। তাসলিমা ইসুপও কিছু সময় আগে ফিরেছে। তেহরাব কিছু না বলে তনয়কে নিয়ে নিজের রুমে চলে আসে। তনয় ফ্রেশ হয়ে বিছানায় বসে। তেহরাব সোফায় হেলান দিয়ে সিলিং এর দিকে তাকিয়েছে। গভীর চিন্তায় মগ্ন সে। তবে কি চিন্তা? শুনছেন? তেহরাব আগের ন্যায় থেকেই জবাব দেয়। একটু নিচে যাই। তেহরাব আর চোখে তনয়ের দিকে তাকালো। তেহরাব মাথা নেড়ে বলল। নিচে গিয়ে কাজ কি? রেস্ট নেই, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে পড়তে বসবি। বই এই ঘরেই এনে দিচ্ছি। তেহরাব উঠে যেতে নিলে পিছুটাকে তনয়। শুনুন। তেহরাব তনয়ের দিকে ফিরে তাকায়। বল। মা বাবাকে কি আপনিই জানাবেন? তেহরাব কপাল কুঁচকে বলে। না, আমার শাশুড়ি এসে জানিয়ে দেবে। এই সুযোগে রেড কাউটা হাতাতে পারবো। তনয় মুখ ভেঙায়। তেহরাব ভেসে চলে যায়। মাথায় ঘোমটা টেনে চুপচাপ বসে আছে তনয়। বড্ড অস্বস্তি হচ্ছে তার। আশেপাশে তার অনেক মানুষ। রিমুর মা, তাসলিমা, পাশের বাসার এক চাচি, সবাই তার রুমে। তেহরাব সবটা জানিয়েছে তাসলিমাকে। আর এমন একটি খুশির খবর পেয়ে তৎক্ষণাৎ সবাইকে জানিয়েছে সে। তার নাতনি আসতে চলেছে। এর থেকে খুশির খবর কি হতে পারে? সকলেই নানা রকম পরামর্শ দিচ্ছে তনয়াকে। তনয়া শুধু শুনছে, এছাড়া আর কিছুই করারও নেই তার। তা নিয়ে অবশ্য সবার আগে জেনেছে খবর। তবে তাসলিমা তাদেরও কল করে জানিয়েছে। ওদিকে তেহরাব বেরিয়েছে বাইরে। রাত এখন 11টার বেশি। ফেরার নাম নেই। তাসলিমা তনয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। সাথে বাকিরা প্রস্থান করে। তনয় কাঁথামড়ি দিয়ে শুয়ে পড়ে। শরীরটা দুর্বল লাগছে তার। এমন সময় ঘরে আসলো তেহরাব। হাতে তার একটি প্যাকেট। তেহরাব এসে তনয়ের পাশে বসলো, হাত বুলিয়ে দিল চুলে। ঘুমাবি? তনয় তেহরাবের পায়ে মাথা রাখে। ঘুম আসছে না। চল ছাদে যাই। তনয় চমকায়। এত রাতে কিছু হবে না তো? তেহরাব তনয়ের কপালে চুমু খায়। আল্লাহ ভরসা। তনয় উঠে বসে। তেহরাব কোলে তুলে নেয়। শুনুন। তেহরাব পা বাড়ায়। যেতে যেতে বলে। বলুন, শুনছি। তনয় তেহরাবের গালে চুমু খেলো। প্রেগন্যান্সির সময়। তনয়ের পুরো কথা শেষ হওয়ার আগে তেহরাব বলে উঠল। আসবো না, আমি কোনো রিস্ক নিতে চাই না জান। আর যে ক্ষেত্রে তুই আছিস সেক্ষেত্রে তো আরো না। তনয় লজ্জা পেল, হাসলো মৃদু। সরি। ভালোবাসি। আমিও। তেহরাব হাসে, সাথে তনয়ও। আপনি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি তেহরাব। তেহরাব তনয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। সেভাবে থেকেই বলল। তুই আমার প্রাপ্তি। তুই না এলে এই তেহরাব এত কিছু পেত না। তোর সৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে সেরা উপহার হচ্ছিস তুই। আর তোর দেয়া উপহার কি আমাদের সন্তান। জানিস কেমন কেমন একটা লাগছে আমার। কেমন লাগছে? জানি না, অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার কাছে সবকিছু যেন রঙিন স্বপ্ন তনয়া। এই পাগল তেহরাবকে তুই বন্দি করেছিস। আর সেই পাগল তেহরাব বাবা হবে। পুচকু পুচকু হাত দিয়ে আমাকে ধরবে, আমাকে বাবা বলে রাখবে। তনয়া, ভাবতে কেমন একটা লাগছে। আচ্ছা তনয়া, সবারই কি এমন হয়? হয়তো। তনয়া, আমি এত সুখী কেন? আমি যেন পৃথিবীটা কিনে নিয়েছি। আর সেই পৃথিবী বারংবার আমাকে সব সুখ এনে দিচ্ছে। আমার পৃথিবী তুই আছিস বলেই হয়তো এত সুখ। তনয়ের চোখ টলমল করছে। সে তাকাতে চাচ্ছে না তেহরাবের দিকে। আজ বরং চোখের দূরত্বেই মনের কথা আদান প্রদান হোক। আচ্ছা, আমি যদি সুখ না হয়ে দুঃখ হতাম তাহলে? তেহরাব উঠে বসলো, দুহাত মেলে আকাশের দিকে তাকালো, চিৎকার করে বলে উঠল। তাহলে আমি পৃথিবীর সকল দুঃখ কিনে নিতাম। যে সুখ আমার তনয়া নেই, সেই সুখ নিয়ে এই তেহরাব কি করবে? তনয়া যদি দুঃখ হয়ে জন্ম নেয়, তবে এই তেহরাব দুঃখ কুড়াবে সারা জীবন। চন্দ্রবিলাসে মগ্ন তনয়া, আর তেহরাব মগ্ন তার নিজস্ব ব্যক্তিগত চাঁদকে বিলাস করতে। মাঝে মাঝে নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে হয় নিজের কাছে নিজেকে। সে যে তার চাঁদটাকে পেয়েছে, সাথে পেয়েছে জীবনের মূল্যবান কিছু।
তার এলোকেশি না থাকলে বোধহয় তার জীবনটা ছন্ন ছড়াই থেকে যেত। তেহরাব নিজেও হয়তো বৈরাগী জীবন পার করত। আনমনে হাসে তেহরাব। তনয় চোখের কোণে মুক্তার ন্যায় অশ্রুকণা চিকচিক করছে। তেহরাব দেখল, অতঃপর তনয়ের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তুই আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকা কেউ একজন, যাকে ছাড়া এই তেহরাব বাঁচতেই পারবে না। তনয় আগের ন্যায় চারিদিকে তাকিয়ে থাকে। আজ যে তার ব্যক্তিগত পুরুষের দিকে তাকানো তার দ্বারা সম্ভব না। এখন যদি তাকায় হয়তো আর বসে থাকতে পারবে না এখানে, হয়তো আনন্দ সুখের কান্না আটকাতে পারবে না, সাথে লজ্জা অস্বস্তি নিয়ে বিদায় হতে হবে এখান থেকে। তনয় নিজেও হাসে। তেহরাবের কাছে আবদার করে বলে, একটা গান শোনাবেন? তেহরাবের স্পষ্ট জবাব। এবারও হাসলো তো তনয়া, তবে তাকালো না। আজ সে পণ করেছে, সে কিছুতেই তাকাবে না। আচ্ছা, একটা গান শোনাবে? তেহরাব মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তার এলোকেশির দিকে। গিটারটা হাতে নিয়ে সুর তোলে। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে মামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। মাঝপথে তনয় নিজেও তাল মেলায় তেহরাবের সাথে। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় করো না কো কোনো দিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় করো না কো কোনো দিনও পর। সময়টা যেন সেখানেই বন্দী হলো। হোক না কিছু সময়, থেমে গেল দোষ নেই, বরং মুহূর্তগুলো আরো স্মরণীয় হয়ে যায়। যেমন হচ্ছে তেহরাব ও তনয়, এভাবেই চলতে থাকুক। দোষ কোথায়? হাওয়ায় মিঠাইয়ের স্বাদ ছড়িয়ে আছে সর্বত্র। হয়তো প্রতিটা শরৎ, হেমন্ত, বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষায় তাসলিমার ঘরে বসে আড্ডা দিচ্ছে এরা, তাসলিমা ও তনয়। খুশির সংবাদ পেয়ে সকালেই বাড়ি ফিরে এসেছে হাজির সে। আড্ডার মাঝে মাঝে তনয়াকে লজ্জায় ফেলতে ভাবছে না। তাসলিমা চোখ রাঙিয়ে বারবার থামিয়ে দিচ্ছে। বাড়িতে আজ পুরুষ মানুষ নেই, সবাই বেরিয়েছে কাজে। এমন সময় ফোন বেজে উঠলো তনয়ের। স্ক্রিনে ভেসে উঠলো মায়ের নাম্বার। তনয় এক পলক তাসলিমার দিকে তাকাতে তিনি তনয়াকে যেতে বললেন। তনয়ও কিছু না বলে চলে আসলো নিজের রুমে। বলো। ওপাশ থেকে ভেসে আসলো তানিয়ার গম্ভীর কণ্ঠস্বর। যা বলেছি মনে আছে তো? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই। আল্লাহর রহমতে আজ তোর গর্ভে তোর সন্তান। সংসারের দিকে মন দে। তনয়া করুণ মুখশ্রী, তো তার মা দেখতে পাচ্ছে না। উনি মানবে না আম্মু, আমি না হয়। তানিয়া এবারও বাকি কথা শেষ হতে দিল না, তার আগেই বলে উঠল, যা ইচ্ছে কর, আমার বলার আমি বললাম। তোমরা এখনকার ছেলে মেয়ে বেশি বুঝো তো, যা ইচ্ছে করো। মায়ের রাগ দেখে দমে গেল তনয়। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে বলল, আচ্ছা। যাই হোক, রাখছি, একটু বাদে মেহমানটা আসবে। তনয়কে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল তানিয়া। তনয় ভারাক্রান্ত চেহারা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল। হঠাৎ কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে ধরফড়িয়ে উঠল তনয়। হাতে থাকা ফোনটাও পড়ে গেল নিচে। তেহরাব নিজেও ভরকে গিয়েছে তনয়াকে এভাবে চমকাতে দেখে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো। তনয়ের হুট করে মেজাজ গরম হলো, রাগী কণ্ঠে চেঁচিয়ে উঠল, উফ, অসহ্য! এভাবে হুটহাট জড়িয়ে ধরবেন না, বিরক্তিকর। তনয় বারান্দা থেকে রুমে চলে আসলো। তেহরাব দাঁড়িয়ে রইল বারান্দাতেই। হলোটা কি? তনয়ের ভাবে রেগেই বা কেন গেল? অবশ্য শুনেছে প্রেগনেন্সির সময় মেয়েদের মেজাজ একটু খারাপ থাকে, মুড সুইং হয় ঘন ঘন। তেহরাব নিজেও চলে আসলো। শরীরে থাকা টি শার্টটা খুলতে খুলতে বলল, আচ্ছা সরি, খেয়েছিস? তনয় বিছানায় বসে বসে ফোন টিপছে। সে তেহরাবের প্রশ্নের কোনো জবাবও দিল না।
তেহরাবেরও রাগ লাগে, তবে সে জানে এ সময় তনয়ের আচরণের পরিবর্তন দেখা দিবে, তাই নিজের রাগটা নিয়ন্ত্রণ করে দ্বিতীয়বার প্রশ্ন করলো। কি হলো, খেয়েছিস? এবারও জবাব এলো না তনয়ের তরফ থেকে। তেহরাব চট করে তনয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিল। তনয় অগ্নিদৃষ্টি নিয়ে তেহরাবের দিকে তাকালো, তেহরাবকে ভাবুক দেখালো। এটা তনয়ের মুড সুইং নয়, বরং কিছু একটা হয়েছে তার। তেহরাব বসলো তনয়ের পাশে, তনয়কে আলতো হাতে কাছে টেনে জিজ্ঞেস করলো। কি হয়েছে? একদম রাগ দেখাবি না, এতে বিপরীত হয়ে যাবে জান। তনয়া চোখ নামিয়ে নেয়, মাথা রাখে তেহরাবের বুকে। সব রাগ যেন তার গায়ে এক নিমেষে। কি আছে তেহরাবের মাঝে? কেন সে বুকে টেনে নিলে নিজের সকল আফসোস দুঃখ ধুয়ে মুছে যায়? আচ্ছা, আপনার তনয়া যদি আপনার কাছে কিছু একটা চায়, তা রাখবেন? তেহরাব তনয়া চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে। শুধু একটা? তেহরাব তার তনয়াকে সব দেবে, শুধু একবার বল। তনয়া চোখ বন্ধ করে নিল। আমি মেডিকেলে পরীক্ষা দিতে চাই না, এমনকি আর পড়াশোনা করতে চাই না। তেহরাব চমকায়, সাথে ভ্রুজোড়াও কুচকে যায়। তনয়াকে উঠিয়ে তার মুখের দিকে তাকায়। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? কি বলছিস, খেয়াল আছে? তনয়া তাকালো না তেহরাবের দিকে, মাথা নিচু রাখা অবস্থাতেই বলল। যা বলছি ভেবেই বলছি। আমি ভীতু একটা মানুষ, বাইরের দুনিয়া আমার জন্য নয়। তেহরাব তনয়ের দোগালে হাত রেখে তনয়াকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। বাইরের দুনিয়ার সাথে তো এই তেহরাব লড়াই করেছে আর সারা জীবন করবে। আমি চাচ্ছি না, বিয়ে হয়েছে আমার, কদিন পর বাচ্চা হবে। আমি বাচ্চা সংসার নিয়েই থাকতে চাই, দয়া করে জোর করবেন না। তেহরাবকে এবার গম্ভীর দেখালো, চল শক্ত করে বলল। আমি চাই না, তোকে ভবিষ্যতে নিজের পরিচয় বানাতে হবে, আর এটাই হবে। তাই সুন্দর মতো পড়াশোনায় মন দেয়। আর আমি চাই না বিয়ের কথা বলে কেউ প্রশ্ন তুলুক। বিয়ের কারণে পড়াশোনা কেন বন্ধ হবে? তনয়া কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল, কাঁথা টেনে নিজের শরীরে জড়িয়ে নিতে নিতে বলল। আমার কোনো পরিচয় লাগবে না। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি তেহরাব সরকারের স্ত্রী ও তার সন্তানের মা। তনয়ের এসব কথায় মেজাজ গরম হচ্ছে তেহরাবের, প্রচুর রাগ হচ্ছে। অন্য সময় হলে এতক্ষণে কি রেখে কি করে ফেলতে জানা নেই তেহরাবের। তেহরাব উঠে দাঁড়ালো। তেহরাব সরকার যদি না থাকে তখন তখন কে নেবে এই তনয়া ও তার সন্তানের দায়িত্ব? পরিচয় নিজে গড়াতে হয়, অন্যের পরিচয়ে বাঁচাটা গর্বের নয়। তনয়া চট করে তেহরাবের দিকে তাকায়। তেহরাবের কথাগুলো সে নিতে পারছে না, কষ্ট হচ্ছে। তেহরাব না থাকলে মানে কি? তনয়া ছলছল নয়ন নিয়েও মৃদু হাসলো। দয়া করুন, আল্লাহর রহমত করেছে, আমার মনের আশা পূর্ণ করেছে। আমি চাই না নিজের ক্যারিয়ার পরিচয় বানাতে গিয়ে আমার সন্তানের প্রতি কোনো অবহেলা করতে। আমি পারবো না। তনয়া বোকা, সে বাইরের দুনিয়াতে টিকতেও পারবে না। পরিচয় বানিয়ে লাভ কি? এর থেকে আপনি আমাকে আপনার পরিচয়ে বাঁচিয়ে রাখুন, এটাই আমার গর্ব। তেহরাব নিজের মাথার চুল আঁকড়ে ধরল। উফ, তনয়া বাজে কথা বন্ধ কর। আর কারো বাচ্চা হয় না, আর কেউ বাচ্চা সহ নিজের ক্যারিয়ার তৈরি করে না। তোকে সাহসী হতে হবে, বাহিরের দুনিয়ার সাথে খাপ খাইয়ে চলতে হবে। তনয়া এবারও হাসলো। আপনি তো এই বোকা ভীতু তনয়াকে ভালোবেসছেন, আজ কেন এসব বলছেন? আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আপনার পরিচয়ে বাঁচলে সেটা আমার জন্য গর্বের বিষয়। দয়া করে এসব নিয়ে আর কিছু বলবেন না, আর কিছু শুনতেও চাই না। তনয়া! ধমকে উঠল তেহরাব। তনয়া অন্য পাশ হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। খুব ক্লান্ত লাগছে এখন, একটু ঘুমানো উচিত। তেহরাবের রাগে শরীর রেড়ে করছে। সে শব্দ করে দরজা লাগিয়ে বাইরে চলে গেল। তনয়া জানে তেহরাব রাগ করেছে, হয়তো রাগের কারণে আজ কথাও বলবে না। না বলুক, সে তার সন্তানকে নিজের সবটুকু দেবে, নিজের সময়, মূল্য, ভালোবাসা সব। সময় থেমে থাকে না। কেটে গিয়েছে 1 মাস। আজকাল নিজের মাঝে আরেকটি প্রাণের অস্তিত্ব অনুভব করতে পারে তনয়া। কেমন নড়াচড়া করে, এস কি যে খুশি লাগে তখন। সে এক অন্যরকম অনুভূতি। আজ বাড়িতে ছোটখাটো একটি অনুষ্ঠান, কিছু মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। তেহরাব আজ মহাব্যস্ত। তনয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, বারবার নিজেকে পর্যবেক্ষণ করছে সে। গত সপ্তাহে মেডিকেল পরীক্ষা ছিল। গত 1 মাসে তেহরাব কতই না চেষ্টা করলো তনয়াকে পরীক্ষা দেওয়াতে, পড়তে বসাতে, কিন্তু তনয়া তার সিদ্ধান্তে অটল। এমনকি পরীক্ষার দিনও তেহরাব নিজে অ্যাডমিট কার্ড এনে তনয়ের হাতে দিয়েছিল, বলেছিল, ওহ যা পারিস তাই দিস, তাও পরীক্ষাটা দে। সেদিনও তনয়া রাজি হয়নি। এ নিয়ে প্রচুর রাগারাগি করে তেহরাব। তনয়ার জেদ দেখে সে হতভম্ব। সেদিন থেকে আজ গোটা 7 দিন তেহরাব তনয়ার সাথে কথা বলে না। একটি বাক্য আদান প্রদান ঘটেনি তাদের মাঝে। তনয়া জাগার আগে তেহরাব চলে যায় আর ঘুমানোর পর বাড়ি ফিরে।
অথচ তেহরাব জানেই না তনয়ার দিনরাত কেমন কাটছে তাকে ছাড়া। এই সপ্তাহে চেক আপের কথা ছিল, তেহরাবকে বলতে গিয়েও বলতে পারেনি। তেহরাব সে সুযোগই দেয়নি। গত 2 দিন ধরে পেটের ব্যথাটা আবার উদয় হয়েছে। যখন সহ্য করতে না পেরে তখন ইচ্ছে করে চিৎকার করতে, তবে সেটা কি সম্ভব? সে যে এখন তেহরাবকেও বলতে পারে না কিছু। মানসিক শারীরিক সব মিলিয়ে তনয় একদম নাজেহাল। তাসলিমাও বড্ড চিন্তায় আছেন। এখন এই অবস্থা, সামনে তো আরো দিন পড়ে আছে। আজকাল তনয়াকে চেনাই যায় না, হাড়গড় সব দৃশ্যমান। বিয়ের পর একটু স্বাস্থ্য হলেও এখন তা কমে আরো নেই হয়ে গিয়েছে। চোখমুখ শুকিয়ে কেমন একটা অবস্থা। তনয় বিছানায় এসে বসলো। আসছে শাড়ি পরেছে, তাও তেহরাবের জন্য। যে করেই হোক তেহরাবের রাগ ভাঙাতে হবে। এভাবে যে আর থাকা যাচ্ছে না। ভেবেছিল নিচে যাবে, তবে তার হলো না। পেটের ব্যথা মাথা চাড়া দিয়ে উঠল। পেটে হাত রেখে বসে রইল বিছানায়। আসতে পারি? তনয়া চমকায়, দরজার দিকে তাকায় ব্যথাতুর দৃষ্টিতে। ব্যথায় বসে থাকতে পারছে না আর না পারছে কথা বলতে। শুধু স্পষ্ট দেখতে পেল পরিচিত একটি মুখ, শিহাব। তার পাশে তানহা। কাগজপত্রের ঝামেলার কারণে এখনো দেশে রয়ে গিয়েছে তারা। তানহা শিহাবকে ঠেলে নিজেই ভেতরে চলে আসে। আপুই কেমন আছিস? তানহা জড়িয়ে ধরল তনয়াকে। তনয়া ঘন ঘন শ্বাস নিচ্ছে, ঘামছে প্রচুর। তনয়াকে হাত দিয়ে সরিয়ে দিল, মিনমিনিয়ে শুধু বলল, আমার কষ্ট হচ্ছে তনয়, আমার কষ্ট হচ্ছে তানহা। উফ, কাউকে ডাক, তেহরাবকে ডাক, তাকে ডাক। তনয়ের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তানহা কি করবে বুঝতে না পেরে শিহাবকে ঘরে আসতে বলল। শিহাব ভাই, ভেতরে আসুন, দেখুন আপু কেমন করছে। শিহাব থতমতো খেয়ে গেল। আসতে গিয়েও থেমে গেল। না, তার যাওয়াটা ঠিক হবে না। উপায় না পেয়ে শফিককেই ডাকতে গেল। শফিক, ইউসুফ আর তেহরাব দাঁড়িয়ে আছে বাড়ির এক কোণে, কথা বলছে তারা। শিহাব ছুটে আসলো তাদের কাছে, অস্থির হয়ে বলল, মামা, তনয়ের শরীর খারাপ করেছে। এটা কেমন করছে? শিহাবের বলাগুলো কর্ণপাত হতেই তেহরাব থমকে যায়। দিক বিদিক ভুলে দৌড় লাগায় তনয়ের কাছে। শফিক আর ইউসুফও চিন্তিত চিত্তে চলে আসে ঘরে। তানহা তনয়াকে জড়িয়ে ধরে রেখে কান্না করছে, আর তনয়া শুধু বড় বড় শ্বাস নিচ্ছে। তানহাকে কান্না থামানোর কতটুকু যে বলবে সেই শক্তিও নেই। একদম শরীর সেরে দিয়েছে সে, শুধু বিড়বিড় করছে তেহরাবের নাম। কিছু সময়ের মাঝে ঘেমে নেই, অবস্থা শেষ তার। চোখ বেয়ে পানি পড়ছে, অথচ মুখে টু শব্দটিও নেই। আপু কি হয়েছে? বেশি খারাপ লাগছে? তনয়া এটারও জবাব দিতে পারল না, তার শরীর কাঁপছে। তানহা তবুও নিজের শক্তি দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। শব্দ করে দরজা খুলে হন্তদন্ত হয়ে ঘরে আসে তেহরাব। তনয়াকে এমন অবস্থায় দেখে শ্বাসরুদ্ধ হয়ে আসছে তেহরাবের। নিজে এসে তনয়াকে জড়িয়ে ধরল। তনয়ার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে কপালে দ্রুত চুমে খেল। জান, কি হয়েছে? কষ্ট কই হচ্ছে পাখি? এমন করছিস কেন? কথা বল। তনয়া শুধু মিটমিট করে তাকাচ্ছে আর শ্বাস নিচ্ছে। তেহরাবের অবস্থাও পাগল প্রায়। অম্মাদ হয়ে উঠছে তার অস্থির চিত্ত। চিৎকার করে ডাকতে লাগলো বাড়ির সবাইকে। আব্বু, মা, কে কোথায় আছো? জলদি আসো, দেখো তনয়া কেমন করছে। ইতিমধ্যে ইউসুফ, শফিক, শিহাবও হাজির। তেহরাব নিজেও অস্থির হয়ে উঠছে। এই সময় তনয়াকে সামলাবে নাকি তেহরাবকে? শফিক এসে তনয়ের কাছে দাঁড়ালো। কি হয়েছে মা? টাকা মা, কি হয়েছে? ভাই, ওকে হাসপাতাল নিতে হবে। শেষ কথাটা শফিক ইউসুফের দিকে তাকিয়ে বললেন। ইউসুফ কিছু বলার আগে তেহরাব তনয়াকে কোলে তুলে নিল। তেহরাব নিজেও কাঁপছে। আব্বু, গাড়ি বের করো দ্রুত। ইউসুফ দ্রুত হাঁটা ধরলেন। তেহরাব তনয়াকে নিয়ে যেতে যেতে বিড়বিড়ালো। কিছু হবে না জান, চোখ খুল একটু। তনয়া পুরো শরীর ছেড়ে দিয়েছে, হয়তো এতক্ষণে নিজের জ্ঞানটাও হারিয়েছে। শিহাব শুধু এতক্ষণ দেখলো তেহরাবকে। তনয়ার প্রতি তেহরাবের পাগলামি, অস্থিরতা। এতটা অস্থির বুঝে সে নিজে হতো, হতো না। তার খারাপ লাগছে, চিন্তা লাগছে, তবে এতটা না। হঠাৎ হাসলো শিহাব, মনে মনে বলল, তেহরাবের জন্যই তনয়ার জন্ম। এতটা আগলে রাখে কজন? তনয়া ভাগ্যবতী, কারণ সে পৃথিবীর সেরা একটি মানুষকে পেয়েছে। আর তেহরাব নিজেও কপাল করে এসেছে, সে তনয়াকে পেয়েছে। শিহাব তানহার দিকে তাকালো। মেয়েটা কাছে বোনের চিন্তায়। শিহাব গিয়ে তানহাকে বুকে জড়িয়ে নিল। তানহা আরো জোরে কাঁদতে লাগলো। আপু ঠিক হয়ে যাবে তো? কি হলো আপু? শিহাব হাত বুলিয়ে দিল তানহার মাথায়। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। কাঁদে না, সব ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। তানহাকে কান্না থামানোর নেই। সে তো শিহাবের সান্নিধ্যে এসে আরো বাচ্চাদের মতো কাঁদছে।
শিহাব অনুভব করলো তার জীবনে আসলে কোনো আফসোস নেই, সে পূর্ণ। তানহা কম কিসে, বিয়ের এতদিন হয়ে গেছে আর প্রতিদিন তানহা তাকে এটা সেটা রান্না করে খাওয়াচ্ছে। অবশ্যই রান্না পারে না, সব নষ্টই করেছে বেশিরভাগ। শিহাবের প্রতিটা বিষয়ে খেয়াল রেখেছে তানহা, সাথে বাচ্চামো আচরণ। সুন্দর একটি বন্ডিং তৈরি হয়ে গিয়েছে তাদের মাঝে। তবে শিহাব তো তানহাকে তার অধিকার এখনো দেয়নি, কেন সে বঞ্চিত হবে? শিহাব তানহার কানের কাছ থেকে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তানহা, আজ যদি আমি তোমাকে কাছে চাই তাতে কি তোমার আপত্তি আছে? তানহার কান্না যেন সাথে সাথে থেমে গেছে। চট করে মাথা তুলে শিহাবের দিকে তাকালো। লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। শিহাব কিছু না বলে তানহার আদরে চুমু খায়। ভালোবাসি কিনা জানা নেই, তবে ভালোবাসবো, আমি তোমার হয়ে থাকবো। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে তেহরাব, ইউসুফ ও শফিক। ভেতরে ডাক্তার মনিরা তনয়াকে দেখছেন। প্রায় ঘন্টাখানেক পার হওয়ার পরেও ডাক্তারকে বের হতে দেখে অস্থির হয়ে উঠছে তেহরাব। আব্বু তনয়া। ইউসুফ তেহরাবের কাঁধে হাত রাখলেন, চোখের ইশারায় শান্ত হতে বললেন। এমন সময় কেবিন থেকে বের হলো ডাক্তার মনিরা। তিনি এক পলক তেহরাবের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, চেম্বারে এসো। মনিরা পা বাড়ায়। তার পিছু পিছু আসে তেহরাব। চেয়ারে বসে রিপোর্টগুলো দেখতে ব্যস্ত মনিরা, আর তেহরাব চিন্তামগ্ন। আন্টি তনয়ার কি হয়েছে? মনিরা ফাইলের দিকে মনোযোগ রেখে বলল, হয়নি, তবে হবে। মানে? তনয়ার কন্ডিশন ভালো নয়, মানসিক শারীরিক দুদিকেই সমস্যা দেখা দিয়েছে। এই সময়ে মানসিকভাবে সুস্থ থাকাটা বেশি প্রয়োজন, আর শারীরিকভাবে অসুস্থতা তো রয়েছে। তেহরাব চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস নিল। তার ভেতরে ঝড় বইছে। সবে 3.5 মাস, এখনই এই অবস্থা, বাকি সময় তো পড়েই আছে। তেহরাব অসহায় দৃষ্টিতে তাকালো ডাক্তার মনিরার দিকে। এখন কি করব? মনিরা তেহরাবের দিকে তাকালো। বাচ্চাটা না রাখলেও ভালো হয়, তনয়ার লাইফ রিস্ক আছে। না, তেহরাব শব্দ করে চেঁচিয়ে ওঠে। না, আমার বাচ্চা। বাকিটা বলতে পারল না তেহরাব। বড্ড রাগ হচ্ছে তার। মনিরা ফাইলটা একপাশে রেখে বলল, তোমাদের উপর ডিপেন্ড করছে সবটা। যাই হোক, চেষ্টা করো মানসিকভাবে ঠিক রাখার। ওষুধ ঠিক মতো খাচ্ছে না, খাবার দাবারেও অনীহা। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত মা বাচ্চা দুজনেরই সমস্যা। তেহরাব আবারও ধপ করে বসে পড়ল। একদিকে তনয় আর একদিকে তার রক্ত, তার সন্তান। কি করবে সে? নিজের উপর বড্ড বেশি রাগ হচ্ছে তার। কেন সে রেগে গিয়ে এতগুলো দিন কথা বলল না? এর জন্য হয়তো তনয়ের শরীর আরো খারাপ হয়েছে। তনয়াকে 2 দিন ভর্তি রাখা হবে। শারীরিকভাবে উন্নতি হলে বাড়ি নিয়ে যেতে পারো, এখন আসতে পারো। তেহরাব করুণ চোখে তাকালো মনিরার দিকে। আন্টি দুজনেই সুস্থ থাকবে তো? কিছু হবে না তো? মনিরা কিছু বলতে গিয়েও বলল না, দীর্ঘশ্বাস ফেলে শুধু বলল, সবটাই আল্লাহর ইচ্ছে। 2 দিনের কথা বলা হলেও পাক্কা 6 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তনয়াকে। একদিন তাসলিমাই থেকেছে সাথে। তেহরাব শুধু মাঝে মাঝে এসে দেখে গিয়েছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তানিয়া, যেখানে এই 6 দিনে মাত্র একদিনই তনয়াকে দেখতে এসেছিল। অবশ্য শফিক প্রতিদিন একবেলা এসে দেখে গেছে। তবে তানিয়ার বিষয়টা নজর এড়ায়নি তাসলিমার। মেয়ে অসুস্থ, তার মা কিনা দেখতে আসে না, এমনকি কলও করে না। এর কারণ জানতে চেয়েছিল তাসলিমা। শফিক বলেছে তানহা শিহাব নাকি চলে যাবে, তাই সে নিয়ে ব্যস্ত। বিনিময়ে তার ছেলের হাসি হেসেছে তিনি। বড় মেয়ে অসুস্থ আর মা কিনা ছোট মেয়ের বিদেশ যাওয়া নিয়ে পড়ে আছে। আজ তনয়াকে বাড়িতে আনা হয়েছে। মেয়েটা একদিনে যেন আরো শুকিয়ে গেছে। তাসলিমা বড্ড চিন্তিত এই মেয়েকে নিয়ে। তনয়াকে যে তিনি তার মেয়ের মতোই দেখেন। নিজের ঘরে শুয়ে আছে তনয়া। আজকাল ঘুম পায় প্রচুর। সে বিকেল 4টায় শুয়েছে, আর এখন সন্ধ্যা হতে চলল। টিপ টিপ করে চোখ খুলল তনয়া। ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল তেহরাবকে। উল্টো দিক ফিরে দাঁড়িয়ে কিছু একটা করছে। হাসপাতালে তো কথাও বলতে পারেনি, সূচকে মেলেনি। তনয়া তো ভেবে নিয়েছে তেহরাব এখনো রেগে আছে। তেহরাব ওষুধপত্র গোছাচ্ছে। তনয়া কোনো রকম মাথা ধরে উঠে বসে। মাথা ঘোরাচ্ছে তার। হাত লেগে বেডসাইড ক্যাবিনেট থেকে পেপার ওয়েটটা পড়ে যায়। শব্দ পেয়ে পেছনে তাকায় তেহরাব। তনয়া উঠে গেছে। তেহরাব দৌড়ে আসে তনয়ার কাছে। ঠিক আছিস? তনয়া তেহরাবের হাত ধরে বাহুতে মাথা রাখলো। না, সে ঠিক নেই। শরীর জন্য চলতেই চায় না। তেহরাব তনয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। এখানেই বস, আমি পানি নিয়ে আসছি। চোখে মুখে পানি দে।